সময়টা একটু অদ্ভুত যাচ্ছে। টলিউডের সকলেরই প্রায় মন খারাপ, কিন্তু একটা কথা তো সবসময় আমরা বলে থাকি, জীবনের ক্ষেত্রেও সত্যি এবং এন্টারটেনমেন্টের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একদমই সত্যি, সেটা হচ্ছে শো মাস্ট গো অন। তাই আমরাও এর পরবর্তী দিকে সবাই চোখ রাখছি এবং তার সঙ্গে সঙ্গে সবাই আস্তে আস্তে কাজে ফিরেছেন। পয়লা বৈশাখের নতুন ছবি, একটি নতুন ছবি আসছে বিবি পায়রা, এবং তা নিয়েই কথা বলতে আমার সঙ্গে আজকে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রথমে আমি যেটা বললাম যে স্বাভাবিকভাবেই সবার মন খারাপ, কিন্তু শো মাস্ট গো অন যেমন আমরা বলে থাকি। তো আমি একটু প্রথমে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে অনেক কিছু নিয়ে অনেক কথা হচ্ছে, সেই কথাগুলো আজকে থাক। রাহুলদা তোমাদের কাছে কীরকম, আমি একটু জিজ্ঞেস করবো। এইটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। দেখো, আমার তো এই জগতে, ফিল্ম জগতের সকলকেই আমি চিনি মাত্র কয়েক বছর। তার আগে আমার কারোর সাথেই পরিচয় ছিল। রাহুলের সাথে আমি এইটুকু সময়ের মধ্যে 3টে কাজ করেছি। 3টে ছবিতেই আউটডোর ছিল, মানে ছবি এবং ওটিটি মিলে। এবং আউটডোরে গেলে তো আরেকটু বেশি সময় কাটানো যায়। তো সেইটা মিলে এটা এটা বলা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট। মানে আমি এইটুকু বলতে পারি যে রাহুলের যে জিনিসগুলো দেখে আমি খুব অবাক হয়েছিল এবং আমার ভালো লেগেছিল। এক হচ্ছে, ও যে কোনো মানুষের সাথে মিশতে পারে। এই ক্ষমতাটা আমার তো নেই, অনেকেরই নেই। ইররেসপেক্টিভ অফ সে কী করে, সে কোন স্ট্র্যাটাতে বিলং করে, এগুলো বাদ দিয়ে রাহুল সবার সাথে মিশতে পারত। এবং আমি আমার কথা বারবার বলছি লিমিটেশনস বোঝাতে গিয়ে, আমি যেমন এই মুহূর্তে অভিনয় করি এবং অভিনয়ই করি, আর কিছু করি না। ও কিন্তু একসাথে অনেক কিছু করতো। হ্যাঁ, অভিনয় করতো, লিখতো, একটা পডকাস্ট চালাতো এবং আরও অনেক কিছু। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতো। রাজনৈতিক মতবাদ ওর অনেক প্রোফাউন্ড এবং সেটা ওপেন ছিল। সেই রিলেটেড অনেক কাজকর্ম করতো। তো এইগুলো তো একটা মানুষকে চেনায় কীরকম। ওর সাথে যখন আমার আড্ডা হয়েছে, সেই আড্ডার রকম ফের এরকমও যে খুবই ফাজলামো, মানে খুব লঘু আড্ডা থেকে সিনেমা, দর্শন, জীবন, সাহিত্য, থিয়েটার, এই সব কিছু নিয়েও আলোচনা। সেটা কিন্তু খুব লিমিটেড মানুষের সাথে করা যায়, সেটা করা যেত। এবং ও আমাকে মানে হোয়াটসঅ্যাপে যে আমাদের আদান প্রদান হতো, তার কোনো মানে ব্র্যাকেট নেই। মানে ও কোথাও একটা আমার গন্ধ সম্বন্ধে আমার একটা বাতিক আছে। হ্যাঁ, মানে আমি নানা রকম পারফিউম বিভিন্ন, এটাও জানে। কোথাও যদি কিছু একটা ওই কী বলে ওটাকে, মানে পিলো না, পিলোতে যে পিলো মিস্ট, হ্যাঁ, সেই পিলো মিস্ট ও আমাকে একটা ছবি পাঠালো, এইটা নিতে পারো, এটা ভালো, তুমি তো প্রচুর আউটডোরে যাও, এটা কাজে লাগবে। হ্যাঁ, আবার কোনো মজার জিনিস, আমাদের ইন্ডাস্ট্রির ভেতরকার গসিপ, সেগুলোও পাঠাতো। ওর পডকাস্টে আমি গিয়েছিলাম, ও আমাকে অনেক প্রশ্নের মধ্যে এটা জিজ্ঞেস করেছিল, এই ইন্ডাস্ট্রিতে তোমার বন্ধু কারা। তা আমার হুট করে না প্রচুর নামটাম মনে আসে না, আমি 2-1 জনের নাম বলেছিলাম। সেটা ধরো এখন থেকে 1 বছর আগেকার কথা। আমি বলেছিলাম যে আমি তোকেও আমার বন্ধু মনে করি, কারণ যাদের সাথে আমার কাজের বাইরে কথা হয় তাদেরকেই আমি মনে করি, তার সাথে এক ধরনের বন্ধুত্ব আমার তৈরি হয়েছিল। ও সেটা শুনে বলেছিল থ্যাংক ইউ। স্বস্তিকা দিকে দেখেছি, খুবই স্বস্তিকাদি ভেঙে পড়েছিল এবং পোস্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি। এবং তোমার কাছে জানতে চাইবো, তোমার কাছে তো বাবি। আমি ওকে রাহুলই বলি। এবং মানে ছোটই যখন আমরা, তখন একসঙ্গে কাজ করেছি। এবং বাবার সঙ্গে ওর অনেকটা সময় ও কাজ করেছে, বা একই স্টুডিওতে দুজনে আলাদা কাজ করছিল। তো বাবার কাছ থেকে ওর অনেক বেশি আমি কথা শুনতে পেতাম। যেগুলো অনির্বাণ বললো সেগুলো তো নিশ্চয়ই। আরও একটা কথা হচ্ছে যে খুবই সোজা আর খুবই
বলিষ্ঠ একটা মেরুদণ্ড ছিল এবং খুবই নির্ভীক। একদম। আমি ওর মধ্যে কোনোদিনই কোনো ইনসিকিউরিটি কাজ করতে দেখিনি, যখন ওর কাছে কাজ ছিল না তখনও দেখিনি। এবং এই যে কাজ চলে যাবার ভয় বা কাজ না পাওয়ার ভয়ে যে আমরা কত কিছুর সঙ্গে প্রতিনিয়ত আপোষ করে থাকি, সেটা আমি ওকে করতে দেখিনি। আমি বলছি না যে আমরা বলি না যে তোমার সঙ্গে কাজ করতে চাই, আমিও বলি, এখনো বলি, মানুষের সঙ্গে দেখা হলে বলি, ফোনে কথা হওয়ার সময় বলি, কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান হওয়ার সময় বলি যে তোমার সঙ্গে প্লিজ একটা কাজ করতে চাই, তোমার এই কাজ দেখেছি। কিন্তু কাজ চলে যাওয়ার ভয়ে যে আমরা অনেক কিছুর সঙ্গে তো আমরা মানিয়ে নিই, সেটা আমি কখনো ওকে করতে দেখিনি। অ্যান্ড হি ওয়াজ অলওয়েজ ভেরি ট্রান্সপারেন্ট, মানে শিল্পী হিসেবে, মানুষ হিসেবে। মানে আমি আমার জীবনটা একরকম, আমি দেখাচ্ছি আরেক রকম, যেটা ইজ দ্য ট্রেন্ড নাও। সোশ্যাল মিডিয়ার জীবনের সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল নেই, ওর ক্ষেত্রে সেগুলো খাটে না। দেখো, বন্ধু হোক না হোক, একসঙ্গে কাজ করি না করি, একই জায়গায় কাজ করি না করি, এই মৃত্যুটা তো কাম্য নয়। এটার সঙ্গে ওই জন্য আমি বলেছিলাম যে অনেকটা সময় লাগবে। আমরা তো নিশ্চয়ই নিজের জীবনে চলছি, কাজ করছি, মিটিং করছি, ছবি প্রচার করছি, কিন্তু খুবই যে আনন্দ নিয়ে করছি বা একটা ছবি রিলিজ করবে সেটার আনন্দ, বা আমার মেয়ে 2 বছর পরে বাড়ি এসছে সেটা নিয়ে যে খুবই আনন্দ হচ্ছে, বা আমরা অনেক জায়গায় একসঙ্গে বেরোচ্ছি, প্ল্যান করছি, সেগুলো করা হয়ে উঠলো না, মানে এই সময় যেভাবে মৃত্যুটা হয়েছে সেটাও কাম্য না। এবং আমরা সবাই, আমাদের চোখ আছে যে এই তদন্তে আসুক, সত্যিটা উঠে আসুক, এগুলো তো চলবে, কিন্তু এগুলো একটু সময় সাপেক্ষ। আর হ্যাঁ, আমার ক্লোজারটা দেখো খুব দরকার। হ্যাঁ, সেটা একটা মানুষ চলে যাওয়া হোক, একটা সম্পর্কের না থাকা হোক, আমার মনে হয় যারা পড়ে থাকে বা যারা রয়ে যায় তাদের জন্য ওই ক্লোজারটা খুব, মানে জীবনে বাঁচার সাহসটা হয়তো পাওয়া যায়, ফেরত পাওয়া যায় সেখান থেকে। কিছুই জানলাম না, কিছুই না জানাটা নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন। ঠিক, যেটা বলছিলাম, শো মাস্ট গো অন, তোমাদের সিনেমা আসছে বিবি পায়রা সিনেমাটার, যেটা বলছিল স্বস্তিকাদি, যে অনেকেই বলে যে কাজ করার ইচ্ছা, এইটা বোধহয় কয়েকশো বার স্বস্তিকাদি বলে ফেলেছে যে অনির্বাণ চক্রবর্তী আমার ক্রাশ, আমার তার সঙ্গে কাজ করার ইচ্ছে। যদিও একটি কাজ আমরা এর আগেই দেখে নিয়েছি ওটিটিতে, সেটাই তো সেভাবে ছিল না, বরঞ্চ একে অপরের পিছনে ছিল আর কি, কে কাকে খুন করবে আগে, এগেনস্ট ইচ আদার ছিল। এবার তো একসঙ্গে কাজটা হলো। স্বস্তিকাদের কাছে তো জানবো, তুমি আগে বলো যে এখানে কতটা রোম্যান্স করলে, সুযোগ কতটা? ওটার জন্য অন্য ছবি করতে হবে আমাদের। এটা আমরা শুটিং করতে করতে বারবার বলেছি যে এবারে আর হলো না, এবারে হাজব্যান্ড ওয়াইফের রোল করেও এবারে হলো না। এটার জন্য আমাদের রোম্যান্সের জন্য আবার আরেকটা ছবি করতে হবে। খুব আনইউজুয়াল ইকুয়েশন। হ্যাঁ, এক ছাদের তলায় থাকে দুজন মানুষ যারা ঠিক একে অপরের শত্রু না, আবার বন্ধু হয়ে উঠতে পারেনি, সেই রকম দুটো চরিত্রগুলো বাইরের থেকে দেখলে খুব চেনা চরিত্র তোমার, মানে তুমি শিউলিকেও চেনো, তুমি জগন্নাথকে মানে জগাকেও চেনো, কিন্তু এদের একসাথে এরকম শিউলি আর জগা যদি একসাথে থাকে তাহলে কি হতে পারে, সেইটা হয়তো ইমাজিন যা করতে পারছো তার বাইরে কিছু ঘটছে সিনেমাতে। তো আমরা একসাথে প্রচুর সিনস আমরা করেছি, কিন্তু ঠিক যেটা মানে সবাই হয়তো দেখতে চাইছিল সেই রকমভাবে এই পেয়ারিংটা না এই ছবিতে। আচ্ছা, মানে সব মিলেও সব মিলছে না। তোমার এখানে ক্যারেক্টারটাকে তো বেশ ইন্টারেস্টিং লাগছে, তুমি যদি একটু বলো। মানে আমি তো ট্রেলারটা দেখেই ডিরেক্টর অর্জুনকে পাঠিয়েছিলাম এবং মানে অসাধারণ লেগেছে আমার ট্রেলারটা। তুমি একটু বলো যে ক্যারেক্টারটা নিয়ে, মানে তুমি কি করছো, রোম্যান্স যে করতে পারলে না, এই দুঃখ আর তুমি কোথায় রাখছো? এর জন্য আমাদের এই দুঃখ আমরা অলরেডি অর্জুনকে জানিয়েছি যে আমাদের নিয়ে একটা রোমান্টিক ছবি যাতে বানায়।
এবং বাকি আমাদের যারা পরিচালক প্রযোজকরা আছেন তাদেরকেও আমরা এই মাধ্যমে জানাতে চাই যে আমাদের নিয়ে একটা প্রেমের ছবি করুন, কারণ এমনি তো এই স্পেসটা বা এই জনরাটা তো এক্সপ্লোরড নয় আমাদের এখানে খুব একটা 40 থেকে 60-এর মধ্যে প্রেমটা হয় না, নয় 40-এর নিচে নয় 60-এর ঊর্ধ্বে। সো সেটা যেন হয় এটা জানালাম। সাংসারিক ঝামেলায় ব্যস্ত থাকে মাঝের লাভ স্টোরিটা, মাঝের লাভ স্টোরি নেই। হতে So, পারে কি জানি। হ্যাঁ আমার চরিত্র মানে শিউলি আমাদের খুব চেনা, যেরকম বলছিল যে খুব খুব চেনা একটা মুখ, খুব চেনা অনুভূতি, একটু পাগলি, আর খুব যে সাজপাট পোশাক লিপস্টিক হেনা তেনা এইসবে ওর খুব একটা ওর ইন্টারেস্ট নেই, বা দক্ষতাও নেই, ইন্টারেস্ট নেই, গুরুত্বও দেয় না। একটু যেরকম ও একটা কোন ইন্টারভিউতে বলছিল যে ও অফ হয়ে যায়, আমি ওই একটা জায়গায় আমার সঙ্গে শিউলির খুব মিল পাই, বা আমার বোন আমাকে বলেছিল যে এই একটা জায়গায় তোর সাথে খুব মিল আছে, যে তুই যে জোন আউট করে যাস, একটা কাজ করছে মন দিয়েই করছে, করতে করতে মাঝখান থেকে জাস্ট অফ হয়ে গেল। তো আমি যখন প্রচুর সেমিনারে গিয়ে হয়েছে যে আমি স্টেজে বসে আছি, অনেকক্ষণ পরে কোন যে আমার সঙ্গে গেছে তার সঙ্গে চোখাচোখি হওয়াতে সে আমাকে এরকম ইশারা করছে, মানে বলছে নেমে এসো, ফিরে এসো, যেখানে গেছো সেখান থেকে চলে এসো, এরকম হয় আমার সাথে এই খুবই। সেমিনারে বসে আমারও হয় এটা। টপিকের উপর নির্ভর বেশিক্ষণ করে। ভাবনা কোথায় চলে গেছে, বা আমার এমনি যাদের সঙ্গে আমি আমার কাজ শুরু করেছিলাম, যারা আমায় আমার ডাকনাম ধরে ডাকে, তারাও আমাকে অনেক সময় শুটিংয়ের ক্ষেত্রে বলতো যে নেমে আয় নেমে আয়, তো কোনো কথা হচ্ছে হঠাৎ করে বলতো নেমে আয়, তো নেই আমি এখানে। শিউলির নেইটা আর একটু প্রকট, মানে রান্না করতে করতে দুধ আনতে চলে গেল, দুধ আনতে যাওয়ার সময় কারোর সঙ্গে একটা দেখা হলো, তার সঙ্গে গল্প করছে, দাঁড়িয়ে গল্প করছে তো করছেই করছে, দুধের ডিপো বন্ধ হয়ে গেছে। তারপরে কেউ একটা ফোন করে যখন উদম ঝাড়ছে তখন মনে পড়েছে যে উপরে গ্যাসে রান্না চাপিয়ে চলে এসেছিল। সো শি ইজ লাইক দিস। আমি একটা প্রমোশনাল ভিডিও দেখছিলাম যেখানে তুমি বলছো একটা পাগলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ মানে এটা জগন্নাথ বলছে ঠিকই, কিন্তু জগন্নাথ নিজে যে খুব মানে সুস্থ নর্মাল বলে বলা যায়, ওর মধ্যেও অনেক রকমের পাগলামো রয়েছে। তো এই রকম দুজন মানে দুরকমভাবে এক্সট্রিম দুজন মানুষ, তাদের একসাথে একটা সংসার করতে হচ্ছে, তাতে যত রকম সমস্যা হতে পারে, প্লাস আরও তার সাথে আরও অ্যাডিশনাল সমস্যা আছে এদের সংসারের মধ্যে। তো সেই রকমভাবে আর কি এই দুটো ক্যারেক্টার একসাথে রয়েছে। আর আমার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কি ও মানে ছোটোবেলায় পড়াশোনায় ভালো ছিল, মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট করেছে, গ্র্যাজুয়েশন করেছে, একটা সরকারি চাকরিতে ঢুকেছে, তারপরে ওর জীবনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ মানে ও এখন মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে কি আমার তো জীবনে কিছুই করা হলো না, এবং আমার জীবনে কিছুই নেই, অফিসে প্রবলেম, বসকে নিয়ে প্রবলেম, বাড়িতে ফিরে গিয়ে এই এরকম ওয়াইফের অবস্থা, সেইখানে গিয়ে আর এক রকমের সমস্যা তৈরি হয়, ওর এক রকমের এক্সপেকটেশন আছে বউকে নিয়ে, শিউলির আবার এক রকমের এক্সপেকটেশন আছে হাজব্যান্ডকে নিয়ে, যেগুলো মিট করছে না। আর আমার মেয়ে আবার এখানে বাবা নেয় ওটা, মেয়ে বাবার মায়ের বাবা নামে নালিশ যতটা করে দেয়। বাবা যতটা তুলনা করে মাকে, মেয়েও ততটাই করে, ফলোইং ফাদার্স অফিসের বাড়িতে ফুটস্টেপস। এজেন্ট রেখে যায়। না সেটা কিন্তু বলি না, কিন্তু মেয়ে সাধারণত ছেলে মেয়েরা তো মায়ের পক্ষে এরকম সময় হয়, এইখানে আবার মেয়েও মানে বাড়ি ঢোকা মাত্র বলে দেয় যে মা কি কি করেছে, মা আজকে কি কি কাণ্ড ঘটিয়েছে, কাণ্ড। কাণ্ড। আচ্ছা এখানে যে তুমি খাঁচা বন্দি, আমি দেখছি পোস্টারে, পায়রাটাকে তুমি? ওটা পোস্টারেই, এটা কিন্তু অর্জুনের আইডিয়া। অর্জুন এইসব লোককে গুলিয়ে দেওয়ার জন্য এইসব করেছে আইডিয়া, যে আমাদেরকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে এরকম একটা আইডিয়া নিয়ে গিয়ে তোমরা সিনেমাতে দেখতে যাবে অন্য কিছু দেখবে, কে কাকে পায়রার মধ্যে ঢুকিয়েছে, বিভ্রান্ত করেছে। হ্যাঁ এবার আমরা পায়রা, আমাদেরকে ওরাই ঢুকিয়েছে না, আমি ওদের হাত থেকে বাঁচবার জন্য এর ভেতরে ঢুকে গিয়ে নিজেই তালা দিয়ে দিয়েছি, এটা একটা অপশন হতে পারে, তাই না? সেটাও তো হতে পারে। সেইগুলো এখন কিচ্ছু বলছি না। ট্রেলারটা তো মানে
মানে কি বলবো, হাসতে হাসতে আমি অস্থির হয়ে গেছি ট্রেলারটা, মানে তুমি পাউলিদি এবং তার সঙ্গে বাকিরাও মানে যা হচ্ছে, এবং আমি ভাবছি যে পুরো সিনেমা স্ক্রিন জুড়ে কি হবে আর কি। মানে এখানে এই যে একটা হাসির মোড়ক তো আছে বোঝাই যাচ্ছে, কিন্তু নিশ্চয়ই তার ভেতরে খুব একটা কোনো গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, গম্ভীর, একদম খুব গম্ভীর। সেইটাকে একটু দেখো, বলা শুধু যাবে? একটা মজার একটা সিঙ্গেল ডাইমেনশনের ছবি তো অর্জুন দত্ত করবে না, করবে না, নিশ্চয়ই। ও যখনই যেটা করে তাতে প্রচুর লেয়ার্স থাকে। এবং ও আমাকে যখন স্ক্রিপ্টটা প্রথমে পাঠিয়েছিল, তারপরে যখন ফোনে কথা হয়েছে, আমার তখনও পড়া হয়নি, আমাকে বারবার বলছে অনেকদিন পর না একটা খুব মজার ছবি করবো, জানো তো, খুব মজার ছবি করবো। এতবার আমাকে মজার ছবি করেছে, আমি মাথায় ওই মজার ছবিটা নিয়ে পড়তে বসেছি। পড়তে বসে আমার আস্তে আস্তে মাথাটা গরম হচ্ছে যে এটা মজাটা কোথায়, সিচুয়েশনটা এমন হচ্ছে উইচ ইজ লুকিং ফানি বাট ইট ইজ নট ফানি। আমি বললাম যে, আমি তারপরে পুরোটা পড়ে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম, যে অনেক কিছু ভাবলাম, তারপরে ওকে ফোন করে বললাম যে তুই কি সেডেস্ট হয়ে গেছিস, যে তোর এটা খুব মজার লাগছে, এটা মজাটা কোথায়, যে আমার তো এত মন খারাপ হচ্ছে, এত দুঃখ লাগছে আমার আহারে। বলছি না, আমি বলছি হ্যাঁ, মানে খুবই গুরুত্বপূর্ণ গম্ভীর কথাবার্তা বা খুবই কি বলবো মর্মস্পর্শী ঘটনা, সিচুয়েশনগুলো হয়তো যেরকম আমাদের জীবনে কত কিছুই হয় যেরকম আমরা পরে হাসি। আমার যেরকম খুব রাগ হয়ে গেলে আমি হাসতে শুরু করে দিই, কারণ আমি দেখলাম ওটাই আমার একমাত্র নিজেকে সেন রাখার আমি একটা পদ্ধতি বার করেছি। ধরো কাউকে মনে হচ্ছে, মানে কাউকে ধরো মেরে ফেলতে ইচ্ছে করছে, ওই লেভেলে রাগ হয়েছে, সেটা তো করা যাবে না। তখন নিজেকে সুস্থ রাখার জন্য কি করব, হাসতে থাকি আমি পাগলের মতন। অন্যান্য কেউ হয়তো জানতে পারলে বলে যে তারাও হয়তো সেটা নিয়ে অ্যাজিটেটেড বা রেগে গেছে, আমি বলবো ভাই ইউ লাফিং, আই এম সো অ্যাংরি দ্যাট আই নিড টু লাফ। এটা আমি প্রথম শুনলাম কারোর ক্ষেত্রে, কিন্তু তো সবার কিন্তু নিজস্ব মেকানিজমস আছে, তারা হয়তো বলে না, বাট আই এম শিওর পিপল হ্যাভ আ লট অফ ফানি ওয়েজ টু, মানে তোমার শুনলে হাসি পেলো না যে একটা মানুষের প্রচণ্ড রাগ হয়ে গেলে সে হাসছে, কিন্তু আমি তো জানি যে ওটা তো আমার জন্য একদমই ফানি নয়। একদম একদম। আচ্ছা, এখানে আমার যেটা মনে হচ্ছে যে এই যে দুজন মানুষ বা এই দুজন মহিলাকে দেখা যাচ্ছে, তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, এবং একটা জিনিস দেখা যায় যে যখনই এদের ক্ষেত্রে হয় কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মানে ধরো হাউস ওয়াইফ হবে এটাই সবাই ধরে নেয়, এরা যখন জীবনে কিছু একটা এক্সেলের পথে যায়, সেটা একটা দেখবে মানে শহুরে আরবান লোকেদের একটা কি বলবো চক্ষুশূল হয়ে যায়, মানে যে এভাবে এটা কি করে করছে, এরকম কি কোনো কিছু বিষয় আছে এখানে? এখানে কিন্তু শুধু এই মানে শিউলি আর ঝুমা না, মানে প্রত্যেক কটা ক্যারেক্টারই কিন্তু নিম্ন মধ্যবিত্ত, তারা সবাই সেম ক্লাসে বিলং করে প্রত্যেকে। মানে তুমি তাদের পজিটিভ ক্যারেক্টার ভাবো, নেগেটিভ ক্যারেক্টার ভাবো, এবং এদের চরিত্রের উত্তরণ কিন্তু নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হওয়া সেটা কিন্তু না, ঠিক আছে, সেটা গল্পেও সেটা গল্পও হচ্ছে না, সেই ট্রিটমেন্টেই না, সেটা বলার চেষ্টাও করেনি। তো না, আমি বলতে চাইছি জীবন বদলে, মানে ধরো হ্যাঁ, অস্বস্তি বা তুমি যেটা বলছো যে এখানে কিন্তু মানে আরবান সলিউশন না, এটা যাদের নিয়ে গল্প তাদের প্রবলেমটাও তাদের, এবং পাড়াপড়শিদেরও কিন্তু চক্ষুশূল হচ্ছে, এটা যে শুধু তোমার একটা হায়ার স্টেটাসে যারা আছে তাদের চক্ষুশূল হচ্ছে তা নয়, ওদের আশেপাশেই যে অন্যান্য মহিলারা থাকে তাদেরও কিন্তু চক্ষুশূল হচ্ছে। মানে এরকমও আছে কথা যে ধরো আমি বলছি যে হয়তো শিউলি আর ঝুমা আমরা পরে গেছি ওই আবাসনটায়, আমরা অনেক পরে এসছি, তো এইসব লোকজনেরা ঝুমাকে চেনে এবং ঝুমাকে বললে যেটা পাগলি। আমি যখন প্রথম যাই তখন আমার কাছেও ঝুমার কি হচ্ছে না হচ্ছে ইট কেম অ্যাজ আ গসিপ। ওয়ান্স আই স্টার্টেড নোয়িং হার, দেন মাই পার্সপেক্টিভ অ্যাবাউট হার, মাই জাজমেন্ট অ্যাবাউট হার চেঞ্জড। যেই আমি কিন্তু ওই পাড়াপড়শিদের হ্যাঁতে হ্যাঁ করা বন্ধ করে দিলাম, সেই মুহূর্তে কিন্তু ওরা বললো আগে একটা পাগলি ছিল, এখন আরেকটা পাগলি এসে জুটেছে। তো তুমি যেই মুহূর্তে একটা তোমার যে গোষ্ঠী, সেখানে তুমি যেই মুহূর্তে হ্যাঁতে হ্যাঁ নাতে না করছো না, তুমি কিন্তু ইমিডিয়েটলি ইউ উইল বি অ্যান আউটকাস্ট। সেটা একটা নিম্ন মধ্যবিত্ত আবাসনেও হয়, আবার একটা বৃহত্তর জায়গায়ও হয়, আমাদের কাজের জায়গায়ও হয়, ঘটছে একই ঘটনা, স্তরগুলো আলাদা।
এই যে একটা কথা বললে যে ওই মতের সঙ্গে না মিললেই তুমি আলাদা হয়ে যাও, এরকম কখনো কর্মক্ষেত্রে হয়েছে? হয়, খানিকটা বুঝতেও পারি। আমি নিজে যেহেতু আমার কাজের জায়গায় খুব বেশি কথা বলি না, মানে আমার আমার খুব পছন্দের লোকজনের সাথে অনেক কথা বলি, বাকি কারোর সাথেই সেরকম কথা বলি না। এবং আমি আমার নিজের যে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যেটা আমার পছন্দ হচ্ছে না আমি সেটা অ্যাভয়েড করি। সেখানে আমি আমি খুব একটা কথা বলার মানে যে বুঝিয়ে দেওয়া যে না এটা উচিত অনুচিত এইটা আমার নেই এমনিতে সিস্টেমের মধ্যে। সেই জন্য ওই রকমভাবে বিরোধ আমার সাথে কম হয়। তবে নিশ্চিত আমাকে যেমন অনেক মানুষ পছন্দ করেন, নিশ্চয়ই এমন অনেক মানুষ আছেন যারা আমাকে পছন্দ করেন না, এবং সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে হয়। আমাকে যদি সবাই পছন্দ করতো আমার একটু অস্বস্তি হতো। স্বস্তিকাদির ক্ষেত্রে কোটি কোটি বার হয়েছে, আমি এটাই বলতে যাচ্ছিলাম, মানে কটি কটি বার, হিন্দিতে বলে কটি কটি বার হয়েছে। জানি মানে এইটা সত্যি না, তো চেষ্টা আমি করবোই না। কোটি কোটি বার হয়েছে, কারণ সেটা তো আমরাও কিছুটা জানি, কারণ তুমি অনেক বিষয়ে অনেক কথা বলেছো যা হয়তো তোমার ইন্ডাস্ট্রির লোকেদেরও বিরোধিতায় চলে গেছে আর কি। এটা তো সত্যি একটা সমস্যা। তাহলে কি মানুষ কথা বলবে না? সেটাও তো হয় না, কাউকে তো একটা বলতেই হবে। তো তোমার কি মতামত এতে? তুমি হুই করে যাচ্ছ। কোনো মতামত নেই, এতদিন তো কাটিয়ে দিলাম এই করেই। আর বাকি যে কটা বছর কাজ করবো এরকম ভাবে কাটিয়ে দেবো, যে কটা দিন যে কটা বছর কাজ করবো এভাবেই কাটাবো আর কি। এখন আর নিজেকে কি করে পরিবর্তন করব বলো? কিন্তু এরকম হয়েছে যে কফি খেতে যাইনি বলে সিনেমা থেকে বাদ পড়ে গেছি, ডিরেক্টরকে যে ফাইন্যান্সার জোগাড় করে দিয়েছে তার দোকানে ফ্রিতে ফিতে কাটতে যাইনি বলে বাদ, পড়তে 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 তারপরে আর পড়িনি, কারণ উদম বাওয়াল দিয়েছিলাম যে আমি কিন্তু প্রেস কনফারেন্স ডেকে বলবো, কারণ সব মেসেজ টেসেজ ছিল না যে তো মানে ডিরেক্টর কোথা থেকে প্রডিউসার জোগাড় করবে বা ফাইন্যান্সার জোগাড় করবে, তার হয়ে আমি ফ্রিতে কাজ করাটা তো আমার কাজের মধ্যে পড়ে না এরকম। আর এরা কিন্তু কেউ মানে ছোট বেনামি পরিচালক নয়, পরিচালক অভিনেতা তাবর তাবর সব নাম এদের, কিন্তু তারাও এসব করেছে, করে নিশ্চয়ই হয়েছে। লাঞ্চ করতে যাইনি বলে পরের দিন শুটিং, দেখলাম কল টাইম এলো না, হয় যেরকম হয়েছে। কিন্তু তোমাকে ওই মানে তখন যদি মনে হতো যে না এত বড় একটা ছবি আমি বাদ পড়ে যাব, যাই না গিয়ে একটুখানি লাঞ্চ করে চলে আসি, তাহলে হতে পারতো, আরও 50টা ছবি হয়তো করতে পারতাম। কিন্তু ওই যে আমার জেদ, যে আমার ইচ্ছে করছে না আমি কেন যাব, আমার কাছে ওটা সবসময় খুবই ইম্পর্ট্যান্ট, যে আমাকে চাইতে হবে, তুমি চাইছো বলেই আমি কে কাজটা করব না। আমার কাছে আমার চাওয়াটা খুব ছোট থেকেই খুব ইম্পর্ট্যান্ট ছিল, এবং আমার বাবা মা সেটাকে খুবই সাপোর্ট করেছেন। এবং আমার বাবা আমাকে খুব সুন্দরভাবে ভবানীপুরের শব্দ ব্যবহার করে আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে, যেগুলো আমি এখন বলতে পারবো না। বাট সো আমি যে শেষ সাক্ষাৎ, এর আগে যে সাক্ষাৎকারটা তোমার নিয়েছিলাম সেখানে তুমি বলেছিলে যে আমার মানে তোমার কথা বলেছিলে যে তোমার যখন সমস্যা হয়েছিল শিবপুর নিয়ে, তখন ইন্ডাস্ট্রির কাউকে তুমি পাশে পাওনি, কেউ তোমায় একবারও ফোনও করেনি। সেই ইন্ডাস্ট্রি কিছুদিন আগে আমরা দেখলাম যে রাহুলদার মৃত্যুর সময় এক হয়েছে এবং এক হওয়ার বার্তা দিচ্ছে, এবং আর্টিস্ট ফোরামের একটা মিটিং ছিল, তুমি গিয়েছিলে? না, আমি কলকাতায় ছিলাম না। আচ্ছা, মানে এটা কাটানোর জন্য বললাম না, আমি সত্যি কলকাতায় ছিলাম না, আমি ব্যাঙ্গালোর গেছিলাম মেয়েকে নিয়ে, সেই জন্য আমি সেখানে উপস্থিত থাকতে পারিনি। তুমি এই যে বলেছিলে না যে ইন্ডাস্ট্রিকে পাশে পাওনি, এখন তো যা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে বলছে সবাই যে ইন্ডাস্ট্রিতে সবাই আবার এক হয়েছে, তাতে কি তোমার মনে হয় যে এরপর এই সমস্যাগুলো মিটবে বা এসব মিটবে না? মানে ইন্ডাস্ট্রি এরপরে অন্য কারোর সমস্যা হলেও এভাবেই একত্রিত হয়ে কিছু হবে, একদমই আমার মনে হয় না। সিলেক্টিভ আউটরেজ অ্যান্ড ভেরি সিলেক্টিভ কনসিয়াসনেস।
কারণ ওই একই মিটিংয়ে আর মিছিলে তো এরকম অনেক পরিচালক প্রযোজকরা ঘুরছে বা হাঁটছে বা বক্তব্য রাখছে যাদের এগেনস্টে এতগুলো সেক্সুয়াল অ্যাডভান্সেস বা সেক্সুয়াল মোলেস্টেশনের নালিশ আর্টিস্ট ফোরামেও জমা পড়েছিল, ফেডারেশনেও জমা পড়েছিল, থানাতেও জমা পড়েছিল, কিন্তু তারা এখন আবার জাস্টিস ফর রাহুলে এসেও হাঁটছে। তো যে যে মেয়েরা সেই সময় এইগুলো জমা দিয়েছিল, তাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো কি গুরুত্বপূর্ণ ছিল না? সেগুলো তো তাদের কাছে গুরুত্বপূর্ণই ছিল। ঠিক। তো এখন প্রডিউসার আমাকে থ্রেট মেল পাঠাচ্ছে যে আমাকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে, তো আমি তো মরে যেতে পারবো না। ফর পিপল টু ওয়েক আপ। তো আমার তো ব্যক্তিগতভাবে মানে আমি ওই মিছিলে কোনোদিনই হাঁটতে পারবো না যেখানে আরজি করার সময়ও আমরা যে এত এত কথা সেগুলো নিয়ে বলেছিলাম, তো কিছু তো হলো না। কারোর কোনো গাও নেই, সবাই ইন্ডাস্ট্রির সব ইলিস্টাররা কি তাদের সঙ্গে কাজও করে, তাদের পার্টিতেও যায়। তো আমি একটা মিছিলে যে কারণে হাঁটছি, আমার পাশে আরেকজন যার নামে এতগুলো মহিলা কমপ্লেন করেছে সেও হাঁটছে, এটা তো আই এম নট ওকে উইথ ইট, সো আই উইল নট ডু ইট। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে এই যে বলা হচ্ছে যে এসওপি তৈরি করা হবে, কখনো কি মানে এসওপি তৈরি করা হবে যে বলা হচ্ছে যে তোমার নিরাপত্তার ব্যবস্থা করবে, তাহলে কি এতদিন নিরাপত্তা ছিল না? মানে তোমরা তো এত বছর ধরে শ্যুট করছো, এরকম কখনো এক্সপিরিয়েন্স হয়েছে? খাতায় কলমে ছিল কিনা আমি সত্যি জানি না, কিন্তু রিয়েলিটিতে শ্যুট করতে গিয়ে দেখেছি যে নেই। অনেক সময় হয়েছে সেটা, যে আমরা যে শটগুলো রিস্কি শট সেরকম নিতে গিয়ে যা যা থাকা দরকার অনেক সময় দেখেছি যে সেগুলো নেই। এবং আমাদের শুটিং ইউনিট ধরো কলকাতার মধ্যে কি তবুও না থাকলে, আমি বলছি যে সাধারণ ওষুধপত্র ইত্যাদি, অ্যাম্বুলেন্স হয়তো নেই, সেগুলো অ্যারেঞ্জ করার সুবিধা। কিন্তু যখন আমরা বাইরে শ্যুট করি রিমোট লোকেশনসগুলোতে, তখন তো সেই সুযোগ থাকে না। তখন হলে কি করে সামলানো হবে সে সম্বন্ধে কারো কোনো আইডিয়া নেই যে কি হবে যদি কিছু ঘটে যায়। না, ওটা নিয়ে কোনো আলোচনাও হয় না। সেটার কোনো ব্যাকআপ প্ল্যান বা রেডি যে এটা হয়ে গেলে এটাই হবে। অনেক সময় খুব সাধারণ একদম মানে ফার্স্ট এডের জন্য যেগুলো দরকার সেগুলো অনেক সময় থাকে না। তো হ্যাঁ, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেই নিয়ে বিস্তর ভাবার এবং সেগুলো ইমপ্লিমেন্টেশনের এক্সিকিউট করবার অবকাশ তো অবশ্যই রয়েছে। না, ধরো আমরা যে কন্ট্রাক্টও সাইন করি পুরোটাই কিন্তু শুধু প্রডিউসারকে সেফগার্ড করার সমস্ত কিছু লেখা থাকে। সেখানে আর্টিস্টদের হাত কেটে গেলে, পা কেটে গেলে বা একটা শট দিতে গেলে আর্টিস্টদের অ্যাক্সিডেন্ট হলে কি হবে সেটা কিন্তু কোনো কন্ট্রাক্টে কিন্তু মেনশন থাকে না। আমরা ঢোকাই, কিন্তু আমি হয়তো সেই জায়গায় এখন পৌঁছেছি যেখানে আমি ঢোকাতে পারি। নতুন একজন যে কাজ করতে এসছে সে কন্ট্রাক্টটা পড়লেই তো তাকে সে মানে প্রোডাকশন আনফ্রেন্ডলি বা একে নিয়ে কাজ করা যাবে না হবে। কারণ আমি এরকম অনেক জায়গা থেকে শুনেছি যে কিছু কিছু প্রোডাকশন হাউসে এটা নিয়ে আলোচনা হয় যে স্বস্তিকা কন্ট্রাক্ট পড়ে, মানে ইট ইজ আ প্রবলেম। তো কন্ট্রাক্ট তো পড়ার জন্য না, ওরা পাঠিয়েছে তুমি সাইন করে দেবে, তুমি পড়ছো সেটা একটা সমস্যা যে ও সব কিছু পড়ে, সো সেটা একটা প্রবলেম। সো এইখানে দাঁড়িয়ে আমি বলছি যে আর আমার খুবই বেসিক মানে একটা জায়গায় আমার মনে হয় যে যেখানে আমাদের বাজেটের যা অবস্থা, হ্যাঁ, যে আমরা একটা 25 দিনের শিডিউল আমরা 12 দিনে করছি বা 13 দিনে করছি, এবং লাঞ্চ ব্রেকের টাইম থাকে না, অর্ধেক দিন রানিং লাঞ্চ হচ্ছে বা খাওয়ার টাইম নেই, বা ভ্যানিটি থেকে অনেক সময় জামা কাপড় চেঞ্জ করার টাইম থাকে না, যেখানে শুটিং করি তার পাশেই একটা কোনোটা ঘর ফাঁকা করে জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছি। তাই সো মাচ অফ রাশ। এই যে ইন্স্যুরেন্সের কথা হচ্ছে যে আর্টিস্টদের বা টেকনিশিয়ানদের এই যে বিমা মাস্ট, এই যে হ্যাঁ, কে করাবে এই হেলথ ইন্স্যুরেন্সটা? এটা টাকাটা কে দেবে? টাকাটা কোথা থেকে আসবে? সেক্ষেত্রে তো বাজেটটা অনেক বেড়ে যাবে। সো দিজ আর মানে দের আর লট অফ কোয়েশ্চেনস। এখন সবাই ইমোশনালি অনেক কিছু আলোচনা হচ্ছে, অনেক কিছু বলছে, কিন্তু কতটা কার্যকরী হবে এটা, এবং হলেও সেটা কবে হবে? এবং ধরো এটা হলো, এই নিয়মটা হলো, মানে ধরো 10টা প্রডিউসারের মধ্যে 4টে প্রডিউসার এই নিয়মটার ধার ধারলো না, বা লিখিত থাকলো কিন্তু শুটিংয়ে গিয়ে তুমি দেখলে যে এটার ব্যবস্থাটা হচ্ছে না, Exactly, এই ফলো আপটা কে করবে?
কোন ফোরাম থেকে বা কোন সংস্থা থেকে প্রত্যেকটা ইউনিটে গিয়ে গিয়ে ফলো আপ করবে যে ফার্স্ট এড কিট আছে কি না, হ্যাঁ নিয়ার বাই হসপিটালের যোগাযোগ কেউ দিচ্ছে কি না, কোনো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করা হচ্ছে কি না, এই ফলো আপ কাজটা কে করবে? এই তো রাহুলের ক্ষেত্রেই যেটা শোনা যাচ্ছে যে যখন ওকে উদ্ধার করা হলো নিয়ারেস্ট যে আমরা শুনেছি, সবই তো শোনা কথা, নিয়ারেস্ট যে জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়েছিল একটা Tertiary nursing- clinic। হ্যাঁ, সেখানে ডক্টর ছিলেন না বলে ওকে আবার ট্রান্সফার করা হয়েছিল দীঘা হসপিটালে। হ্যাঁ, তো ওইটাই যে সেখানে ছিলেন না, সেখানে সবসময় যদি এমনই হয় যে সেখানে সবসময় পাওয়া যায় না, সেই খবরটা কেউ রাখা, তাহলে যদি যদি ওইখানে, আমি এটা একটা এক্সাম্পল হিসেবে বলছি, যে কারো কিছু হলে তাহলে আর ওইখানে গিয়ে সময় নষ্ট না করে সোজা ওখানেই নিয়ে যাওয়া যেত। অ্যাকচুয়ালি ওখানে আমার একটা অন্য সমস্যা হয়েছে, যেহেতু পুলিশই জানতো না, তাই পুলিশ তাহলে তখনই বলে দিতে পারতো যে এই জায়গাটায় আমি শুট সেই তো বলছি, আমি যে এই জায়গাগুলোতেই তো ল্যাবস থেকে যায়। এবার আমি বলছি যে ধরো সবই লিখিত হলো, এসওপি হলো, এই হলো তাই হলো, এটা আদপেও তারা মেনটেন করছে না বা অ্যাকচুয়ালি শুটিং ফ্লোরে এটা এই ব্যবস্থাটা রাখা হচ্ছে বা হচ্ছে না, এই গিয়ে এই তদারকিটা কে করবে? কারা যাবে এই ফলো আপটা করতে? তাহলে তো যদি নিয়মটা হয়ে যায় তাহলে আর্টিস্টদের উচিত চাওয়া, যদি দেখে এটা নেই তাহলে বলবে ভাই আমি শুটিং করব না। এবার তখন তুমি শুটিং করবে না বলে সারাদিনের যে টাকার ক্ষতিটা হবে সেটা আবার তোমার উপরে এসে চাপবে যে তুমি শুটিং করবো না বলেছিলে বলে তুমি শুটিংটা করলে না। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড, দিস হোল সিচুয়েশন ইজ ভেরি কমপ্লিকেটেড। সো যতটা সহজ মনে হচ্ছে হয়ে যাবে, ততটা সহজ হবে বলে আমার এতদিনের অভিজ্ঞতায় আমার মনে হয় না হবে। আর একটা পার্টিকুলার প্রোডাকশন হাউসকে বয়কট করা হচ্ছে তাদের দোষের জন্যই, তারা তাদের কথা বলছে না। কিন্তু তুমি যেটা বললে সেটাও খুব ইম্পর্টেন্ট, যে প্রোডাকশনের যে খরচটা এর জন্য বেড়ে যাবে বা সেটা ফলো আপ করবে, এই প্রসেসগুলো মনে দেখা। তোমরা কি এই কথাগুলো ফেডারেশন বা ফোরামকে জানাবে, যে প্রশ্নগুলো তোমাদের মনে আসছে? না দেখো, এই এসওপিটা তৈরি হলে পুরোটা বোঝা যাবে। তবে একটা যেটা এর দিকে পজিটিভ, সেটা হচ্ছে, মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এইটার মধ্যে এখন তো আর্টস ফোরাম, ফেডারেশন, ইম্পা সবাই একসাথে একত্রিত হয়েছে, এখন সবাই না আলাদা আলাদা দিক করছে, চ্যানেলরা রয়েছে, সবাই মিলে করছে। সুতরাং যেটাই ডিসাইডেড হবে, মানে অ্যাটলিস্ট এই স্টেজে সবাই এগ্রি করছে, এটা ধরেই নেওয়া হবে। একজন আর একজনের উপর চাপিয়ে দিচ্ছে এরকম হতো হ্যাঁ, না। মানে অ্যাটলিস্ট ওই বিরোধিতাটা থাকবে না যে আর্টিস্ট ফোরাম একটা কিছু বলছে, ফেডারেশন সেটাকে নেগেট করছে, আবার ডিরেক্টরস গিল্ড একটা কথা বলছে, ইম্পা নেগেট করছে, সেই জায়গাটা সেদিনকে অ্যাটলিস্ট মিটিং এ যেটা হচ্ছিল, যে আমরা তো সবাই একসাথে ছিলাম, মানে অ্যাক্টরসরা ছিল, টেকনিশিয়ানসরা ছিল, সেখানে কিন্তু ওই যে বারে যে মিটিংটা ছিল, একটা সময় ছিল টেলিভিশন প্রডিউসার্সদের সাথে, একটা সময় ছিল ফিল্মের প্রডিউসার্সদের সাথে, একটা সময় একটা স্লট ছিল ইম্পার সাথে। যেহেতু সবাই মিলে বসে তো মিটিং করাটা সম্ভব না, আমাদের কিন্তু এইটা জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা এরকম এই মিটিং হবে, তারপরে এই মিটিং হবে, এই মিটিংয়ে কী ঠিক হচ্ছে আমরা কিন্তু আপনাদের এসে জানাবো। আপনারাও সবাই যদি তাতে হ্যাঁ বলেন বা মেজরিটি হ্যাঁ বলেন, তাহলেই আমরা ওটা নিয়ে এগোবো। আপনাদের যদি আপত্তি থাকে তাহলে আমরা আবার মিটিং করবো, এটাকে ধরবো না। ওকে, আর একটা জিনিসও তার সাথে সত্যি, তুমি যে কোনো জিনিস নিয়ে যখন কথা বলতে যাবে, তিনটে পার্টি তাতে হবেই। একজনরা সেটাকে ঠিক মনে করবে, এটা খুব ন্যাচারাল, কিন্তু আর কিছু মানুষ থাকবে যারা বলবে যে এটা ঠিক না রাস্তা, আর একজন থাকবে সেটা বলবে এটা করে কি আদৌ কিছু হবে। হ্যাঁ, এবার আদৌ কিছু হবে নিয়ে যদি বসে থাকি, তাহলে তো কিছু নিয়ে আর এগোনোর কোনো রাস্তাই থাকে না। অ্যাটলিস্ট ওই মানে আমাদের নিজেদের এতগুলো তোমার বডি, তাদের যে নিজস্ব ঝামেলা, অশান্তি, ফিউড, যেটা নিয়ে লাস্ট হয়তো 2-3 মাস ধরে ক্রমাগতই আমরা অনেকে ব্যানও হয়ে বসেছিলেন, সেই ব্যানও উঠবে, এই মানে একটা কালেকটিভ ওয়ার্ক, এতগুলো তার মধ্যে ভাগ আছে, এতগুলো ইউনিয়ন, এতগুলো মানে এই ওই হানাতানা ফেডারেশনেরও এত ভাগাভাগি, সেই সবাই যদি একটা যৌথভাবে এসে একটা জায়গায় দাঁড়ায়, তাহলে অন্তত আমরা নিজেদের মধ্যে হ্যানাতে ওই সময়টা আমরা নষ্ট করব না। সেটাই পজিটিভ একটা আমার লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু নিয়ে আমরা কথা বললাম, বিপায়ের জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, দুজনেই খুব ভালো থেকো। 10th এপ্রিল রিলিজ করছে আমাদের ছবি সিনেমা হলে, প্লিজ দেখবেন।
দেখবেন। বলো আরেকটু। হ্যাঁ 10th এপ্রিল 10th একই এপ্রিল কথাটা অন্য কথা হলে আচ্ছা, পরে বলো। 10th এপ্রিল বলবো 11 বলবো অর্জুন দত্তর ছবি বিবি পায়রা নামটা তো বলতেই হবে। বিবি পায়রা রিলিজ করছে, অথবা আপনারা যেদিন এটা দেখবেন সেদিনকে করে গেছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো সেইটা, আর তাতে আমরা অভিনয় করেছি একসাথে। আরও কারা কারা আছে আপনারা জানেন, পাউলি আছে, সুব্রত আছে, অনিন্দ আছে, অঙ্কিতা আছে, ভবানী মুখার্জি আছেন। শিওর আমাদের জন্য দেখবেন সিনেমাটা, ওদের জন্য দেখবেন সেকেন্ড টাইম, আমাদের জন্য আগে ফার্স্ট টাইম দেখে নেবেন। ওকে, তাহলে তাই। থ্যাংক ইউ।